আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বহুল প্রতীক্ষিত সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট তাওয়াবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন। সারা দেশে সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। করোনার কারণে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া আসায় বেবিচকের পক্ষ থেকে দেওয়া সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। 13 দেশ থেকে আসা যাত্রীদের জন্য থাকবে কিছু বিধিনিষেধ। আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতের খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ, কঠোর আন্দোলনের হুমকি কলেজ কর্তৃপক্ষের। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত 275 জনের। আরও একটি মৃত্যুহীন দিন পার করল সিলেট বিভাগ, 24 ঘন্টায় করোনা শনাক্ত 9 জনের। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ আবু নসর আর নেই। জানাজা শেষে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে দাফন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল প্রতীক্ষিত সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট তাওয়াবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্প দুটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে একটি সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। 96 সাল ক্ষমতায় এসে ধরলা সেতু করেছি, যমুনা নদীর উপর রেলসহ বঙ্গবন্ধু সেতু এই আওয়ামী লীগ সরকারের আমলে করা। কাজেই এদেশে যতটুকু উন্নয়ন সেটা আমরাই করেছি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও দৃষ্টিনন্দন রেল স্টেশন সহ যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের আমলে। গণভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নীত করতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিলেট থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা। সিলেট ঢাকা মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। 2017 সালে চীনা প্রতিষ্ঠান চায়না হারবারের সঙ্গে সরকারের চুক্তি হয়েছিল, কিন্তু চায়না হারবার যে ব্যয় প্রস্তাব করে তা ছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাক্কলনের চেয়ে 42% বেশি। ফলে চায়না হারবারের সাথে কাজ করা আর এগোয়নি। পরবর্তীতে নিজস্ব অর্থায়নে মহাসড়কটির কাজ করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আগায়নি। গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট 1 আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডক্টর এ.কে আব্দুল মোমেন মহাসড়কটি 4 লেনে উন্নীত করার কথা নিজের ইশতেহারে রাখেন। নির্বাচিত হয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ফলে মহাসড়কটি নিয়ে মানুষের প্রত্যাশার পারদ বাড়তে থাকে। এ বিষয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মোমেন। সিদ্ধান্ত হয় সিলেট ঢাকা মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হবে, পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা 2টি লেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ঢাকার কাজপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত 210 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীত করা হবে। এতে প্রায় 17,000 কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পের সিংহভাগ অর্থই দিচ্ছে এডিবি। এরই অংশ হিসেবে গত শুক্রবার এডিবি 15,130 কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। 2026 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া এবং অন্য দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে বেবিচকের পক্ষ থেকে যেসব নিষেধাজ্ঞা এবং নির্দেশনা ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে পৃথিবীর যে কোনো দেশ থেকে যাওয়া এবং সেসব দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে আর নিষেধাজ্ঞা থাকছে না। তবে 13টি দেশ থেকে আসা যাত্রীদের জন্য বিধিনিষেধ কিছু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে। কিছু নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, মলডোভা, ফিলিস্তিন, মঙ্গোলিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন। সার্কুলারে বেবিচক জানায়, এসব দেশ থেকে যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে কোনো একটি করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজ দিয়ে বাংলাদেশে আসবেন তাদের 7 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যারা টিকা ছাড়া আসবেন তাদের 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া এই 13 দেশ ব্যতীত অন্যান্য দেশের যাত্রীরা যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে দেশে আসেন সেক্ষেত্রে তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আগে তাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হতো। এই 13 দেশ ব্যতীত অন্যান্য দেশের যাত্রীরা টিকার পূর্ণাঙ্গ ডোজ না নিয়ে বাংলাদেশে আসতে পারবেন, তবে তাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে চলতি বছরের আগস্টে টিকা ছাড়া 11 দেশের নাগরিকদের বাংলাদেশের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বেবিচক। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, এসওয়াতিনি, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া এবং স্পেন।
তবে এখন থেকে টিকা না নিলেও দেশে প্রবেশের সুযোগ থাকছে, সেক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। বেবিচক জানিয়েছে, বাংলাদেশে আগত যাত্রীদের মধ্যে কারো যদি করোনার লক্ষণ উপসর্গ দেখা যায় তাহলে তাকে 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সরকারের নির্ধারিত হোটেলে থাকতে হবে। 7 দিন পর তারা করোনা পরীক্ষা করাবে, নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কোয়ারেন্টাইন শেষ করবে। এছাড়া যেসব যাত্রী বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ ছেড়ে যাবে তাদের ফ্লাইটের 72 ঘন্টা আগে RT-PCR পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। তবে 12 বছরের নিচে কোনো শিশুর ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই। আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রোববার সকালে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সুনামগঞ্জে বিএনপির সাবেক এমপি নুরুল হক আসপিয়ার শোক সভায় যোগ দেওয়ার পথে সিলেটে যাত্রা বিরতিকালে মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেটে দলীয় নেতারা মির্জা ফখরুলকে স্বাগত জানান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা নির্বাচন খেলা করে গত 2টি টার্ম জোর করে ক্ষমতায় আছে। তিনি বলেন, আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে। আমরা পরিষ্কারভাবে বলছি যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তার অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব, সেজন্যই আমরা আন্দোলন করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের জীবন ও সম্পদ নিরাপত্তা দিতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মবিশ্বাস পালনের কোনো নিশ্চিত নিরাপত্তা সরকার দিতে পারছে না। একই সঙ্গেই বৃহত্তর জনগোষ্ঠী, মুসলিম সমাজ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদেরও এখানে কোনো নিরাপত্তা নেই। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। সম্প্রতি সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি হয়েছে, তার নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকেরা। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জালালী পঙ্খী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, জেলার সাবেক সভাপতি আবুল কাহের শামীম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের সামগ্রিকভাবে জীবনের এবং সম্পত্তির নিরাপত্তা দিতে। একই সঙ্গে আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা অথবা আপনার বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন তাদের যে ধর্ম বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে। এটা খুব পরিষ্কার যে সরকার যেহেতু জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না, এটাকে জনগণের দৃষ্টিটাকে এই ভোটের অধিকার, আপনার গণতন্ত্রের রেস্টোরেশন, এইটার থেকে দৃষ্টি দূরে সরানোর জন্যে তারা এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটাচ্ছে। রোহিঙ্গারও একই অবস্থা, দে ফেইল টু গিভ প্রোটেকশন টু দ্য রোহিঙ্গা পিপল। সিলেটে কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতের খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়া সংবাদ সম্মেলন করে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের কর্তৃপক্ষ। খুনিরা গ্রেফতার না হলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম। রোববার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে সংবাদ সম্মেলন করে দুর্বার আন্দোলন গড়ে তোলার কথা জানান কলেজ অধ্যক্ষ। তিনি বলেন, রাহাত হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার না করলে আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। রাজপথে শিক্ষার্থীরা নেমে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। এর দায়ভার আইনশৃঙ্খলা বাহিনীকেই বহন করতে হবে। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শামসুল ইসলাম বলেন, প্রকাশ্যে হত্যাকাণ্ডের পরও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে না পারা দুঃখজনক। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিও সংকটে পড়বে। প্রথমে আমি আমার প্রিয় ছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ ও নিন্দা প্রকাশ করছি, সাথে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি। রাহাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। এবছর সে ছিল HSC পরীক্ষার্থী। প্রকাশ্যে দিবালুকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আজও কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাই। এদিকে রোববার বেলা 2টার দিকে রাহাতের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দক্ষিণ সুরমা চণ্ডীপুলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। খবর পেয়ে সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিব রহমান ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। বাহিনী আমাদের র্যাব সকল গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ চেষ্টা করেছে, আসামি গ্রেফতার করা যায়নি।
এখানে আমাদের ডিসি নর্থ আমাদের সোহেল সাহেব এসেছেন, ওসি সাহেব এসেছেন। একটু আগেও আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, রেবের সিএর সাথে কথা বলেছি। অতি দ্রুতই আসামি গ্রেপ্তার করা হবে। আসামি গ্রেপ্তার না করলে আমি আপনাদের সাথে আন্দোলনে আছি। গেল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণীর ছাত্র রাহাতকে ছুরিকাঘাতে খুন করা হয়। শুক্রবার রাতে নিহতের চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের 3 কর্মী সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেন। দেশে গত একদিনে মহামারী করোনা ভাইরাসের 9 জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে 275 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার 1.49%। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 18,485 জনের। আর এ পর্যন্ত 1,02,22,150টি নমুনা পরীক্ষায় দেশে মোট শনাক্ত হয়েছেন 15,67,692 জন, যাতে মোট শনাক্তের হার 15.34%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 3 জন ও নারী 6 জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে 6 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন, সিলেট বিভাগে মারা গেছেন 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি। গত একদিনে সুস্থ হয়েছেন 386 জন। এ নিয়ে মোট সুস্থ 15,31,327 জন। আরও এক মৃত্যুহীন দিন দেখল সিলেট। গত 24 ঘন্টায় বিভাগটিতে কোনো রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও 9 জনের, যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা 54,816 জন। আর এ সময় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃত্যু সংখ্যা 1,173। প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত 24 ঘন্টায় 850টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 9 জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এই 9 জনের মধ্যে 8 জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজার জেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা 54,816 জনের মধ্যে সিলেট জেলায় 33,772 জন, সুনামগঞ্জে 6,244 জন, হবিগঞ্জে 6,648 জন এবং মৌলভীবাজারে 8,152 জন রয়েছেন। গত 24 ঘন্টায় সিলেটে 47 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে 18 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া 21 জন হবিগঞ্জের এবং 8 জন মৌলভীবাজার জেলার। এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন 1,180 জন, যার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 976 জন, সুনামগঞ্জে 73 জন, হবিগঞ্জে 48 জন এবং মৌলভীবাজার জেলায় 72 জন মারা গেছেন। অপরদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 8 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে 15 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 12 জন, সুনামগঞ্জের হাসপাতালে 2 জন এবং মৌলভীবাজারের 1 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নসর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 9:30টার দিকে সিলেট নগরের মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তিনি স্ত্রী, 3 ছেলে, 2 মেয়ে, আত্মীয়স্বজন এবং অগণিত রাজনৈতিক কর্মী সমর্থক সহ গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে সৈয়দ আবু নসরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দরগা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।